Hello viewers, welcome to my channel MA Physics Class. Today I will discuss about Wheatstone bridge working function. আচ্ছা, আজকে তোদের আমি হুইস্টন ব্রিজের কার্যনীতিটা কারশফের সূত্র থেকে কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হুইস্টন ব্রিজের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, এই দুটো জিনিস ভালো করে দেখব। যেমন হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন পোটেনশিওমিটারের সাহায্যে ইএমএফ, কোষের ইএমএফ আর অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। আর মিটার ব্রিজের সাহায্যে কি নির্ণয় করা যায়? মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করা যায়, রেজিস্ট্যান্স, আননোন রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। এইগুলো নিয়ে আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তোমরা ভালো করে দেখো। আমি 100% শিওর দিচ্ছি যে এই দুটো টপিক থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ড এক্সাম তো আছেই, কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই বা বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন থাকে। আর যদি ভালো করে না বোঝো এই সার্কিট প্রবলেম কিন্তু বুঝতে খুব সমস্যা। চল শুরু করা যাক। আমি আগের দিন বলেছিলাম যে হুইস্টন ব্রিজের নীতিটা বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। এই হুইস্টন ব্রিজ মানে এরকম বর্গক্ষেত্রের মতো, যার 4টে বাহুতে 4টে রোধ থাকবে। এখানে রোধগুলো পি, কিউ আর এস, 4টে রোধ আছে। এবার এই সিস্টেমটাকে যখন বাইরে থেকে কারেন্ট সাপ্লাই করা হবে তখন কিন্তু এই পয়েন্টে কারেন্টটা দেখ দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা I1 একটা I2। এবং মাঝে এই যে ওদের এই যে দুটো করে যে রোধটা, তাদের মাঝে একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার যখন এই গ্যালভানোমিটারের কাঁটাটা দেখবো 0, তার মানে কি এটার কাঁটাটা 0 মানে এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। ঠিক সেই অবস্থাটাকে বলছে এই সিস্টেমটা নিষ্পন্দ অবস্থা। যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হবে, তাহলে IG সমান 0 আমি লিখে রেখেছি। তাহলে এই অবস্থাটাকে বলছে নিষ্পন্দ অবস্থা। যদি এটা হয়, শর্ত এটা, যদি এইরকম কোন সিস্টেমের যদি গ্যালভানোমিটারের কাঁটা শূন্য হয় অর্থাৎ নিষ্পন্দ অবস্থা দেখায়, তাহলে এদের এই 4টে রোধের রেশিও অনুপাত একই হবে। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি। মানে 4টে রোধের অনুপাত মানে P/Q সমান R/S, বা বলতে পারি P/R সমান Q/S, একই ব্যাপার। তার মানে এদের এই যে 4টে রোধের মধ্যে যে কোনো দুটো রোধের যে রেশিও অনুপাত সেটা সমান হবে। কখন? নিষ্পন্দ অবস্থায়। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি। এবার এই হুইস্টন ব্রিজের এই রোধগুলো ইকুয়াল করে এদের পরীক্ষালব্ধভাবে দেখলো যে এদের রেশিওটা, অনুপাতটা সমান হয়। এবং নরমাল প্রমাণ করেও আমি আগের দিন দেখিয়েছি ওহমের সূত্র থেকে। এই জিনিসটাই আমি আজকে প্রমাণ করব কারশফের সূত্র থেকে।
পরীক্ষায় আগে খুব আসতো, এখন যেহেতু সেমিস্টার হয়ে গেছে তাই প্রমাণ আসবে না, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, খুবই আসতো এটা। আচ্ছা, এবার তাহলে এই এই যে তোদের এই জিনিসটা কারশফের সূত্র থেকে প্রমাণ করার আগে বলে দিই যে হুইস্টন ব্রিজের কাজ কি। তাহলে এই যে হুইস্টন ব্রিজের সাহায্যে চারটে রোধের অনুপাত আমি নীতিটাকে লিখতে পারছি যখন নিষ্পন্দ অবস্থায়। তার মানে কি, যে কোনো তিনটে রোধ যদি আমার জানা থাকে, 4 নম্বর রোধটার মান আমি ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ একটা অজানা রোধের মান নির্ণয় করতে গেলে এই হুইস্টন ব্রিজের মতো এরকম সিস্টেমের মধ্যে বসিয়ে দে, ওই অজানা রোধটাকে লাগিয়ে দে যে কোনো একটা প্রান্তে, এটা 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 এদের মধ্যে যে কোনো একটা প্রান্তে অজানা রোধটাকে লাগিয়ে দে, অটোমেটিক আমি এখানে নিষ্পন্দ অবস্থার সৃষ্টি হলে এই হুইস্টন ব্রিজের এই ফর্মুলায় বসিয়ে আমি ওই অজানা রোধটা নির্ণয় করতে পারবো। আমার কাজ হচ্ছে তাহলে কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজ। আমি কারশফের সূত্র আগের দিন বলেছিলাম, কারশফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র যেটা কেসিএল, আর একটা হচ্ছে কেভিএল। কেসিএলটা কি? কেসিএল হচ্ছে যে কোনো একটা সংযোগ বিন্দুতে কারেন্ট গুলোর বীজগাণিতিক যোগফল 0। তার মানে কি, এখানে একটা দেখ সংযোগ বিন্দু, যেখানে কারেন্ট দেখ আই কারেন্ট এসে ঢুকলো, দুটো কারেন্টে ভেঙে গেল, কি কি কারেন্টে, I1 আর I2 তে। তাহলে আমি কেসিএল থেকে লিখতে পারি কি, ফ্রম কেসিএল অন দা এ পয়েন্ট কি হবে, আই কারেন্ট ঢুকেছে আর দুটো কারেন্ট বেরিয়ে গেছে, I1 আর I2, নিশ্চয় এটা হবে কেসিএল। থাকলো এই সমীকরণ নাম দিয়ে, এটা যদিও এখানে লাগবে না তবু আমি করে রাখলাম। এবার এখানে দেখতে হবে এই বর্তনীতে কটা লুপ আছে। কটা লুপ বলতো? লুপ মানে বুঝতে পারছিস? লুপ মানে হচ্ছে এরকম একটা বদ্ধ সার্কিট, বদ্ধ বর্তনী কটা আছে দেখ, এটা একটা আছে, এদিকে এই একটা ছকের মতো জিনিস আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা লুপ, আর এই পাশে আর একটা লুপ আছে, ত্রিভুজ আকার দেখ দুটো লুপ আছে, তাই তো? মানে দুটো খণ্ডে ভাগ করেছে গ্যালভানোমিটারের কারেন্ট, এটা একটা এদিকে একটা এদিকে, দুটো লুপ। দুটো লুপের ক্ষেত্রে দুটো কেভিএল অ্যাপ্লাই হবে। কেভিএল মানে কারশফের সেকেন্ড সূত্রটা, ফ্রম কেভিএল আফটার অ্যাপ্লাইং কেভিএল অ্যাপ্লাই করব। কোথায় কোথায় কেভিএল অ্যাপ্লাই করব? এই লুপটার নাম কি আছে, এ বি ডি এ, তাই তো? এই লুপটার নাম আমি এ বি ডি এ দিয়েছি, তাহলে লিখবো এ বি ডি এ লুপে, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব প্রথমে। তাহলে বলতো কেভিএল অ্যাপ্লাই করার নিয়ম আমি দুটো মেথডে শিখিয়েছি, একটা নরমাল তোদের বইয়ে যেটা আছে আর একটা এনসিইআরটি মেথড। আমি এনসিইআরটি মেথডটাই করি প্রথমে। দেখ নরমাল মেথড করলেও একই ভাবে তোরা, নরমাল মেথডে দেখ কোনো ব্যাটারি নাই, মানে ব্যাটারির দিকটা 0 হবে। আচ্ছা এমনি নরমাল করি, আমি এনসিইআরটি নিয়মে করি। দেখ আমি এই পয়েন্ট থেকে তার যাত্রা শুরু করছি, ঠিক আছে? আমি বলেছিলাম যে আমি যেদিকে যাব, কোন বর্তনী বরাবর আমি যেদিকে যাব, যদি আমার দিকেই কারেন্ট যায় তাহলে কারেন্টটা কি হবে, নেগেটিভ কারেন্ট বসাবো। আর আমি যেতে যেতে সামনে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত পড়ে তাহলে মাইনাস ইএমএফ, মাইনাস বিভবটা ব্যাটারির। আর যদি আমি যেতে যেতে সামনে ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা পড়ে তাহলে পজিটিভ বিভবটা বসবে, তাই তো? দিয়ে যোগফল করে সার্কিট কমপ্লিট করব। তাহলে এখান থেকে আমি তার যাত্রা শুরু করলাম। তাহলে এই যেতে গিয়ে দেখলাম আমার দিকেই কারেন্ট যাচ্ছে, তাই না, I1। আমি এদিকে যাচ্ছি, তাই কারেন্টটা ওইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টটা এক্ষেত্রে কি, আইটা নেগেটিভ। তাহলে শুধু আই এবং সেখানে থাকা রোধের গুণ করবো, তো রোধের সাথেও তো গুণ হবে। তাহলে I1 ইন্টু পি হলো, এটা যেহেতু আমার দিকে তাই এটা কি হবে, মাইনাস। আবার এখানে গিয়ে ঘুরলো, এখানে গিয়ে ঘুরলাম। এবার এখানে গিয়ে ঘোরার সময় দেখ আমার দিকেই আইজি আছে, কিন্তু এক্ষেত্রে বলতো আইজিটা তো 0 না, নিষ্পন্দ অবস্থায় তো আইজি 0। আমি তো ফার্স্টেই বলে দিয়েছি যে পুরো সার্কিটটাই, পুরো এই নীতিটাই স্যাটিসফাই করে কখন, নিষ্পন্দ অবস্থায়, মানে যখন আইজির মধ্যে কারেন্ট 0। অর্থাৎ পুরো হুইস্টন ব্রিজের নীতিটায় দাঁড়িয়ে আছে এই আইজি যখন আইজি 0, অর্থাৎ নিষ্পন্দ অবস্থায়। নিষ্পন্দ অবস্থা না হলে এই সূত্র আমি খাটাতে পারবোই না, অর্থাৎ হুইস্টন ব্রিজ মেনে চলবেই না তখন। তাহলে এর মধ্যে যদি কারেন্ট 0 হয়, প্লাস মাইনাস কিছু দেখে আমার লাভ নাই, 0 বসিয়ে দিলাম, তো এই তো হলো। তারপর আবার এদিকে আমি এদিক থেকে আবার এদিকে ঘুরবো, কমপ্লিট করব এই লুপের। আবার এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, আবার এই পয়েন্টে আসবো। তাই এইদিকে যখন যাচ্ছি কারেন্টের বিপরীত দিকে না, কারেন্ট এদিকে আসছে,
আর আমি যাচ্ছি বিপরীতে, তো কারেন্টের বিপরীত হলে ওটা কি হয়, পজিটিভ হবে। পজিটিভ মানে প্লাস I2 ইন্টু আর, I2 কারেন্ট ইন্টু আর সমান নিশ্চয় 0। কোনো ব্যাটারি নাই, কোনো ব্যাটারি এখানে দেখতে পাইনি। আমার রাস্তার মধ্যে কোনো ব্যাটারি ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত কিছুই ছিল না যে সেখানে আমি ইএমএফ গুলো লিখবো। তাই এটাই হচ্ছে সমীকরণ হলো। তাহলে এখান থেকে বলতো I2R সমান I1P লিখতে পারি, মাইনাস I1P ওটাও দিয়ে গেল। তাহলে I2 বাই, এখান থেকে I2 বাই I1 সমান কত হবে, P বাই R হলো। থাকলো এটা থাকলো, এটা নাম দেয় 2 নম্বর সমীকরণ। এবার বাকি থাকলো এই লুপটা, এই লুপে আমি KVL অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, B এখান থেকে কর, CBDC লুপে KVL কি হবে বল, কে একজন বল। আমি যাত্রা যে কোনো পয়েন্ট থেকে যাত্রা শুরু করতে পারিস, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যেখান থেকে, আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো সি পয়েন্ট থেকে যখন যাচ্ছি, আমার দিকে কারেন্ট না আমার বিপরীতে কারেন্ট, আমার বিপরীতে হলে পজিটিভ, তাহলে পজিটিভ মানে প্লাস হলো, আর I1 ইন্টু কিউ। তারপরে ঘুরে গেলাম গ্যালভানোমিটার মধ্যে কারেন্ট শূন্য, তাই আমি প্লাস মাইনাস কিছু দেখবো না, 0 বসিয়ে দেবো হলো। প্লাস আবার এদিকে ঘুরবো, এদিক দিয়ে এসে এদিকে, তো এদিকে ঘোরার সময় দেখ আমার দিকে কারেন্ট না, I2 কারেন্টটা আমার দিকে কারেন্ট হলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস এটা প্লাস হবে না, মাইনাস হবে I2 ইন্টু S সমান 0। তাহলে বলতো I1 কিউ সমান মাইনাস I2S ওদিকে গেলে I2S পজিটিভ হলো। তাহলে এখান থেকে বলতো I2 বাই I1 কত লিখবো, কিউ বাই এস, তাই না, দেখ গুণ কর ওটাই আসবে। এটা হলো 3 নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ তুলনা কর, কম্পেয়ার কর। দেখ I2 বাই I1 দুটোই I2 বাই I1 এর মান, তাহলে এদিকে আছে P বাই R, এদিকে আছে Q বাই S, তাহলে আমি এটা বলতে পারি P বাই R সমান Q বাই S আসছে। তাহলে নিষ্পন্দ অবস্থাতেও দেখ আমার এই সূত্রটা অর্থাৎ হুইস্টন ব্রিজের যে নীতিটা সেটা প্রমাণ করলাম, প্রুভ করলাম কারশফের সূত্রের সাহায্যে KVL অ্যাপ্লাই করে। কেসেলটা আমার এখানে কোনো কাজে লাগলো না, কেসেলটা অ্যাপ্লাই করেছি মানে লিখেছি সমীকরণে, কিন্তু দেখে না এটা প্রমাণ করাতে কোনো কাজে আসেনি, শুধু KVL এ আমার হয়ে গেছে কমপ্লিট। দেখ বুঝতে পারলি কিনা, না বুঝতে পারলে আমাকে বল, আমি এবার বুঝিয়ে দেবো। এখানে দেখ এই যে হুইস্টন ব্রিজের যে ছবিটা আছে, এই যে হুইস্টন ব্রিজের ছবিটা আছে আর মিটার ব্রিজের ছবিটা আছে, দুটোর মধ্যে মিলটা দেখ আগে। এটা হচ্ছে হুইস্টন ব্রিজের ছবি, এটা হচ্ছে মিটার ব্রিজের ছবি। অ্যাকচুয়ালি হুইস্টন ব্রিজটা হচ্ছে একটা জেনারেল প্রপার্টি, হ্যাঁ, সার্কিটের। আর এই প্রপার্টিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করা যায় এবং সেই যন্ত্রগুলো থেকে বিভিন্ন অজানা জিনিস নির্ণয় করা যায়। যেমন মিটার ব্রিজের সাহায্যে অজানা রোধ নির্ণয় করতে পারি, যদি কোথাও যদি অজানা রোধ থাকে সেই অজানা রোধটা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে একটা ধর্ম, একটা প্রপার্টি, আর এই ধর্মকে কাজে লাগিয়ে মেইনলি অনেকগুলো যন্ত্র তৈরি করা আছে। যেমন মেইনলি তোদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে মিটার ব্রিজ, আর একটা হচ্ছে পোটেনশিওমিটার, ঠিক আছে। তাহলে এই হুইস্টন ব্রিজকে কাজে লাগিয়ে মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার এই দুটো ডিভাইস তোদের মানে এর কার্যকারিতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মনে রাখবি মিটার ব্রিজটা অজানা রোধ নির্ণয় করে, ওই যে P বাই কিউ সমান R বাই S, ওখান থেকে অজানা রোধ নির্ণয় করে। আর পোটেনশিওমিটারটা পরে জানবো, ওটার সাহায্যে বিভব আর তড়িৎচালক বল আর আবর্তনের রোধ নির্ণয় করে, ওগুলো পরে জানছি। আচ্ছা দেখ ধর তোর হুইস্টন ব্রিজের নীতিটা কি ছিল, P বাই কিউ সমান হচ্ছে R বাই S, বা P বাই R বলতে পারি, P বাই R সমান হচ্ছে Q বাই S। এখানে এই যে ফর্মুলাটা, এই যে নিষ্পন্দ অবস্থায় যে ফর্মুলাটা পেয়েছিলাম, এখানে দেখতো 4টে রোধের মধ্যে যে কোনো 3টে রোধ জানা থাকতে হবে, তারপরে 4 নম্বর রোধটা তুই পাবি। এবার মিটার ব্রিজটা একটু অন্যরকম বুদ্ধি খাটিয়ে করলো, কিভাবে, এই যে P বাই কিউ আর R বাই S এর মধ্যে 4টে রোধ না নিয়ে যদি আমি 4টে রোধের মধ্যে 3টে রোধ জানা থাকতে হবে, মানে বেশি অনেকটা রোধের প্রয়োজন পড়ছে, 3টে রোধ জানা থাকলে তবে একটা পাবো। তাই এমন ব্যবস্থা করব মিটার ব্রিজের সাহায্যে, মিটার স্কেল ব্যবহার করব, যে স্কেলের সাহায্যে কি করব, যেখানে 4টে রোধ না
যে কোনো দুটো রোধের মধ্যে একটা যদি অজানা হয় আর একটা যদি জানা থাকে আর একটা অজানা রোধ আমি নির্ণয় করতে পারবো। দুটো রোধ, তাহলে বাকি রোধগুলোকে আমার কিছু একটা করতে হবে। কি করব? আর একটা ফর্মুলা তোরা জানিস, ওহমের সূত্রতে পড়েছিস, আবার ক্লাস 10-এও পড়েছিস, আর সমান রো ইন্টু এল বাই এ। মনে পড়ছে? যেখানে আরটা হচ্ছে রোধ, রোটা হচ্ছে ওই পরিবাহী তারের রোধাঙ্ক, এলটা হচ্ছে পরিবাহী তারের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? এই ফর্মুলা অনুযায়ী রো আর এ পরিবাহী তারের, এখানে যতগুলো তার আছে এখানে সবগুলো পরিবাহী তারের একই মেটেরিয়াল দিয়ে তৈরি। একই মেটেরিয়াল দিয়ে যদি তৈরি হয় তাহলে তার রোধাঙ্ক একই থাকবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুলো একই নিয়েছি, সরু মোটা ইউজ করিনি, সব জায়গায় এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। রো আর এ যদি ধ্রুবক হয় তাহলে আরটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। যে তারের দৈর্ঘ্য যত বেশি তার রোধ তত বেশি, এটা স্বাভাবিকভাবে আমরা আগে থেকে জানি। এই জিনিসটাকে কাজে লাগাবো। কি দেখ, একটা এরকম সিস্টেম, একটা যন্ত্রটার বিবরণ দিই। যন্ত্রটা কিরকম থাকে, মিটার ব্রিজ, এটা তোদের কিন্তু ক্লাস 12 এর প্র্যাকটিক্যালে আছে, ঠিক আছে? প্র্যাকটিক্যালটা করে নিস, দেখবি বুঝতে সুবিধা হবে। দেখ কি করা হয়, এরকম একটা স্ট্রিপ ব্যবহার করা হয় কয়েকটা, একটা বড় একটা কাঠের পাটাতন, একটা কাঠের টেবিলের উপরে এই সিস্টেমটা লাগানো থাকে। আমি তোদেরকে দেখাচ্ছি, ছবিতে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখতো এই দুটো, এই যে এইখানে দুটো গ্যাপ আছে। কোনটা? একটা এই ইএফ গ্যাপ আর একটা এমএন গ্যাপ। এই ইএফ গ্যাপের মধ্যে দেখ আর মানের একটা আর ওহম একটা রোধ লাগিয়েছি, আর এমএন গ্যাপের মধ্যে একটা অজানা রোধ আমি এস লাগিয়েছি, ঠিক আছে? আমাকে এসটা বের করতে হবে। তাহলে দেখ এখানে পি বাই কিউ সমান আর বাই এস এর মধ্যে আর আমার জানা আছে, এস আমাকে বের করতে হবে। তার মানে বাকি পি আর কিউটা আমার জানা থাকা প্রয়োজন, কিন্তু এখানে পি আর কিউ বলে অন্য কোথাও রোধ নাই। তাহলে কি এখানে চারটে রোধ নাই, দুটো রোধ আছে, একটা জানা একটা অজানা। এখানে কি করবো, বাকি রোধগুলোর পরিবর্তে এমন ভাবে করেছে ওরা, দেখ আর আর এস দেখ পাশাপাশি যুক্ত ছিল হুইস্টন ব্রিজে, ঠিক দেখ সেভাবে এও পাশাপাশি যুক্ত আছে। কিন্তু এদের এই আর এবং এস এর মাঝামাঝি একটা পয়েন্ট ছিল ডি। বোঝার চেষ্টা করা যায়, এটার সাথে এটা তুলনা করতে পারলে সহজ। আর এবং এস এর মাঝে একটা পয়েন্ট ছিল ডি। এখানেও দেখ আর এবং এস এর মাঝে একটা পয়েন্ট আছে, এই যে এই কানেকশন আর এই কানেকশনের মাঝে একটা ডি পয়েন্ট আছে, হলো? ঠিক ডি এর বিপরীতে আর একটা পয়েন্ট আছে বি, আর একটা পয়েন্ট, এইটা ধরলাম বি পয়েন্ট। সেটা আমি কোথায়, আমি সেটা বের করব। সেখানে দেখ পি আর কিউ দুটো রোধ আছে, মানে এখানে রোধটা আমার সরাসরি, এখানে যেমন আর আর এস সরাসরি রোধের মান দেওয়া ছিল, অপর প্রান্তে এই পি আর কিউ সরাসরি রোধের মান দেয়নি। তাহলে কিসের মান দিয়েছে? আমি এক্ষুনি বললাম রোধটা ডিপেন্ড অন লেন্থ অফ দ্য ওয়্যার। তো এই রোধটা কিন্তু রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে কার উপরে? ওই ওয়্যারের দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্য যত বাড়ে তত রোধ বাড়ে। এবার কি করা হয়, এই ডি পয়েন্ট থেকে অর্থাৎ আর এবং এস এর মাঝ থেকে একটা গ্যালভানোমিটার যুক্ত করে তারের অপর প্রান্তটা, এইটাকে বলছে জকি, ঠিক আছে? এইটাকে বলছে জকি। জকির কাজ কি? জকি পেন্সিল বলে এটাকে, জকি পেন্সিলের মতো দেখতে, এরকম টাইপের। যেটা কি করা হয়, এই যে একটা তার আছে, দেখতে পাচ্ছিস এখানে একটা তার আছে, দেখ এই যে এটা একটা, যদি এর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এখানে তো কারেন্ট যাওয়া আসা করতে হবে। যাওয়া আসা করলে এই তারটা তো থাকতেই হবে, তাহলে এইভাবে আবার যাবে এরকম করে। তো এই যে পরিবাহী তারটা আছে এবং পরিবাহী তারের ঠিক নিচে একটা স্কেল ব্যবহার করা হয়েছে, সেন্টিমিটার স্কেল। এখানে 1 থেকে শুরু হয়েছে 100 সেন্টিমিটার পর্যন্ত আছে, মানে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্কেল ব্যবহার করা হয়েছে। এবার কি করলাম, এই পয়েন্টটা ডি পয়েন্টটা ফিক্সড করা আছে, দিয়ে গ্যালভানোমিটারের সাহায্যে তারের অপর প্রান্তটা আমি এই পরিবাহী তারে টাচ করাতে আসছি, ঠিক আছে? তো টাচ করাতে আসছি, দিয়ে দেখছি গ্যালভানোমিটারের কাঁটাটা কখন শূন্য দেখাচ্ছে। যখনই শূন্য দেখাবে তখনই নিষ্পন্দ অবস্থা, আর তখনই নিশ্চয়ই পি বাই কিউ সমান আর বাই এস এই সূত্রটা স্যাটিসফাই করবে। তাহলে এরকম করে টাচ করতে করতে দেখলাম বি পয়েন্টে দেখা গেল যে আমার নিষ্পন্দ বিন্দু চলে এসছে, মানে গ্যালভানোমিটারটা শূন্য দেখাচ্ছে কাঁটাটা। গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে এই দিক দিয়ে কারেন্ট যাওয়ার কথা ছিল, সেই কারেন্টটা যাচ্ছে না। কোন বিন্দুতে? বি পয়েন্টে। বি পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কানেকশনটা, ডিবি যে কানেকশনটা মাঝের। তার মানে বি পয়েন্টের এদিকে একটা রোধ থাকে পি, এদিকে একটা রোধ থাকে কিউ, সেই রোধটা কিন্তু এখানে বলে দেয়নি। তাহলে বি পয়েন্টের এদিকে এইটুকু যে দৈর্ঘ্য আছে, এইটুকু দৈর্ঘ্য আমি ধরে নিলাম এল। এখানে তো পেয়ে যাবো স্কেল দেখে কত দৈর্ঘ্য, তাহলে আমি পেলাম 40 সেন্টিমিটারে, 40 সেন্টিমিটার। তাহলে এল এর মান কত? 40, হলো?
এল এর মান যদি 40 হয় তাহলে বাকি দৈর্ঘ্যটুকু অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটুকু কত রে, নিশ্চয় 100 মাইনাস 40 বা 100 মাইনাস এল, তাহলে কত 60 সেমি। তাহলে আমার এই দুটো জায়গাকার রোধ আমাকে সরাসরি বলেনি, কিন্তু দৈর্ঘ্যটা আমি পেয়ে গেছি যে নিষ্পন্দ অবস্থা যে বিন্দুতে পেয়েছি সেই বিন্দুর দুই পাশে দুটো রোধ পি আর কিউ থাকে। অপরদিকে আর আর এস তো আমি আছেই। দেখ এই হুইস্টন ব্রিজটার এই ছবিটা সেম ছবি উল্টো করে আছে, তাই এটা বোঝার চেষ্টা কর। এখানে যেমন আর এস টা নিচে ছিল, ওটাকে আমি আর এস টা উপরে দিয়েছি, আর এটা নিচে থাকবে এই পি কিউ রোধটা। কিন্তু এখানে যেহেতু পি কিউ রোধ নাই, এখানে আমি দৈর্ঘ্য দিয়ে মেজার করবো। একদিকে দৈর্ঘ্য আছে, আমি নিষ্পন্দ বিন্দু যে পয়েন্টে পেয়েছি সেই বিন্দু থেকে একদিকে এল দৈর্ঘ্য, একদিকে আছে 100 মাইনাস এল। তাহলে দৈর্ঘ্য জানলে তো আমি রোধ জেনে যাবো, কারণ আমি এই সম্পর্ক জানি। তাহলে বলতো ওখানে যেটা পি ছিল, এখানে বলতে পারি পি ভার্সেস কি এল, কারণ পি রোধটা এইদিকে আছে, এল দৈর্ঘ্যের এদিকে। তাহলে এল দৈর্ঘ্যটার উপর নির্ভরশীল পিটা। আর ওদিকে যেটা ছিল সেটা ছিল কিউ। তা কিউটা আমি কি বলতে পারি, কিউটা কি বলতে পারি যে 100 মাইনাস এল হলো। তাহলে পি বাই কিউ বা তোরা এই রো ইন্টু এল বাই এ পুরোটাও লিখতে পারতিস সমান দিয়ে, সমানুপাতিক না দিয়ে, দরকার নেই। তাহলে এই জায়গা থেকে পি বাই কিউ সমান কি পাবো বলতো, সমানুপাতিক আর থাকবে না, এটাকে ভাগ করলে এটা বা এটা করে দেবো। তাহলে এল বাই, কারণ দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্টটা একই, সমানুপাতিক ধ্রুবকটা এই যে রো বাই এটা, সেজন্য কেটে দেবে। তাহলে এল বাই 100 মাইনাস এল। তাহলে আমার এই দুটো রোধ জানা থাকলেই হলো কিউ বাই এস, একটা জানা একটা অজানা। বাকি পি বাই আর আমার দরকার নাই, পি বাই আর আমি দৈর্ঘ্য দিয়ে মেজার করে নেব। বুঝতে পারছিস, দেখ কত সুন্দর জিনিস চারটি রোধের মধ্যে। তাহলে আমরা হুইস্টন ব্রিজের নীতি থেকে নিষ্পন্দ অবস্থায় এলে হুইস্টন ব্রিজের নীতি থেকে এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলা থেকে কি লিখবো, পি বাই আর এর জায়গায় কি লিখবো বলতো। আচ্ছা পি বাই কিউ আছে, তাহলে এখানে কিউ কর, এখানে পি বাই কিউ কর, এটা আর কর, একই ব্যাপার, ঠিক আছে। পি বাই কিউ সমান আর বাই এস, একই ব্যাপার। তাহলে বলতো পি বাই কিউ এর জায়গায় কি লিখবো, এল বাই 100 মাইনাস এল সমান আর বাই এস। এদিকে তো আর বাই এস, আরটা আমার জানা ছিল আর এসটা আমার জানা ছিল না। তাহলে এটা জানা আছে, আর আমি প্র্যাকটিক্যাল করার মাধ্যমে আমি এল এর দৈর্ঘ্য পেয়েছি 40 সেমি। তাহলে এটা 100 মাইনাস 40 মানে 60, আর আমি একটা জানা রোধ আর আমার মান বলে দেবে, তাহলে বাকি অজানা রোধটা বের করতে পারবো না। তাহলে এখান থেকে এস সমান কি বলবো, এস সমান কি বলবো, এল বাই 100 মাইনাস এল ইন্টু আর। এই হচ্ছে ফর্মুলা। মনে রাখবি সিম্পল জিনিস, যে আর বাই এস যেমন ওখানে ছিল পি বাই কিউ সমান আর বাই এস, এখানে পি বাই কিউ এর জায়গায় হবে এল বাই 100 মাইনাস এল। এলটা হচ্ছে কত সেমি দূরে নিষ্পন্দ বিন্দুটা পেয়েছি, কত সেমি দূরে, সেটা হচ্ছে এল। আর নিচে হবে 100 থেকে এল বিয়োগ করলে বাকি যে দৈর্ঘ্য থাকছে সমান আর বাই এস। যে রোডটা বলে দিবে আমার, সে রোডটা, যে রোডটা বের করতে বলবে সে রোডটা আমি বের করতে পারবো। তাই মিটার ব্রিজের সাহায্যে যে কোনো অজানা রোধ নির্ণয় করতে পারবো, তার জন্য এক্সট্রা 3টে রোধের প্রয়োজন নাই। যে কোনো একটা রোধ আমার জানা থাকলেই আমি বের করে নিতে পারবো। আর বাকি যে দৈর্ঘ্যগুলো সেগুলো আমি প্র্যাকটিক্যাল করেই কোথায় নিষ্পন্দ বিন্দু আসছে এল এর মান আমি নিজেই পেয়ে যাবো। আর বাকি একটা রোধ আমার যদি জানিয়ে দেয় তাহলে আরেকটা পেয়ে যাবো। এই হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজের সাহায্যে মিটার ব্রিজের প্রধান কাজ হচ্ছে অজানা রোধ নির্ণয় করা, এটা হচ্ছে প্রধান কাজ, ঠিক আছে। এই মিটার ব্রিজটা চালানোর জন্য কিন্তু কারেন্ট সাপ্লাই করতে হবে। তার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব। সেটা আমি বোর্ডের ছবিটা আঁকিনি, ধরে রাখবি যে এর মধ্যে কারেন্ট প্রবাহ যেতে হবে। তো কারেন্টটা পাবে কোথায়, এমনি কানেকশন করে দিলে তো কারেন্ট যাবে, ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। ব্যাটারি একটা এক্সটার্নাল, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা এক্সটার্নাল ব্যাটারির সাথে যুক্ত করে দিলে আমার এই মিটার ব্রিজটা অন হয়ে যাবে। তারপরে ওখানে প্র্যাকটিক্যালটা হবে। আচ্ছা এটা হচ্ছে এটা উল্টে যাবে রে, তাই না, উল্টে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে 100 মাইনাস এল বাই এল, যেভাবে অ্যারেঞ্জমেন্ট করবি, মেন সমীকরণ এটা থেকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করবি সেভাবে করা যাবে। আচ্ছা এবার যেটা করাবো সেটা হচ্ছে পোটেনশিওমিটার। এটা খুব ইন্টারেস্টিং, কি জিনিস বলতো। পোটেনশিওমিটার যন্ত্রটার সাহায্যে কি মাপা হয়, কি পরিমাপ করা হয়, সেটা তোরা ক্লাস 10-এ রেফারেন্সে পড়েছিলি, জিনিসটা জানতিস না। আমি বলেছিলাম তোদেরকে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোনো কোষ, কোনো ব্যাটারির
ইএমএফ আর আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয়। মানে ধর একটা ব্যাটারি আছে এরকম, মনে পড়ছে তোরা কোষের সমবায় গুলো পড়েছিস, যার ইএমএফটা আছে ই করে ধরছিলাম বা ক্যাপিটাল ইও ধরতে পারিস, আর ওদের আভ্যন্তরীণ রোধটা স্মল আর ধরছিলাম, মনে আছে? তো এইগুলো এই ই আর স্মল আর অর্থাৎ অভ্যন্তরীণ রোধ কোন একটা ব্যাটারি সেল দিয়ে তার ভিতরে কতটা রোধ কাজ করছে, অভ্যন্তরীণ বিভব রোধটা, আর কতটা ইএমএফ আছে, কত ভোল্ট ব্যাটারি। ধর একটা তো ব্যাটারি দিলাম, অনেক পুরোনো ব্যাটারি, তার স্টিকারটা উঠে গেছে, কত ভোল্টেজের ব্যাটারি সেটা আমি জানি না। তো তখন তুই কি করবি, পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তুই চেক করবি যে এটা কত ভোল্টের ব্যাটারি। তো কোন একটা অজানা কোষের বা ব্যাটারির ভোল্টেজ বা ইএমএফ বা তড়িৎ চালক বল আর কি আভ্যন্তরীণ রোধ, এই দুটো জিনিস পরিমাপ করা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এটা যেন মনে থাকে, অনেক সময় শর্ট কোশ্চেনে শুধু এটাই সরাসরি তুলে দেয় শর্ট সহজ হলে, যে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়, কি মাপা হয়, কোষের অভ্যন্তরীণ রোধ আর ইএমএফটা তড়িৎ চালক বলটা। ঠিক আছে, একটা লাইনে তোরা ওটা লিখে দিবি। এবার কিভাবে কাজ করে দেখ, একটা জিনিস মাথায় রাখবি, সার্কিটটা বোঝাটাই মেন ব্যাপার। সার্কিটটা ভালো করে বুঝলে ক্যালকুলেশন কিছু নাই। এইখানে দেখ একটা এরকম ভাবে একটা এরকম সিস্টেম আছে, মানে একটা বড় টেবিলের ওই যে মিটার বিট যেমন ছিল ঠিক ওরকম টাইপের একটা লম্বা সিস্টেম, টেবিলের মতো একটা পাটাতন ছিল কাঠের, তার উপরে অনেকগুলো তার, এই যে এইগুলো আছে না, এই যে এইগুলো 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 হচ্ছে কপারের স্ট্রিপ। ঠিক আছে, কপারের স্ট্রিপ, না কপার না, সরি ম্যাঙ্গানিজ তৈরি, ম্যাঙ্গানিজ। ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের স্ট্রিপ এগুলো। আর এই যে তারগুলো আছে এখানে, যে তারগুলো ব্যবহার করা হয়েছে, এই যে এরকম এই তারগুলো সব হচ্ছে কপারের তার। কেন ম্যাঙ্গানিজ কেন কপার ব্যবহার করা হয় সেটা আমি একটু বলে দিই। মনে রাখবি কপারের ক্ষেত্রে রোধটা ভালো স্পষ্ট বোঝা যায় যে কত রোধ কাজ করছে সেটা। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে রোধ নাই বললেই চলে, ম্যাঙ্গানিজের রোধ খুবই কম, ম্যাঙ্গানিজের মধ্যে যে তড়িৎ প্রবাহ সবচেয়ে ভালো হয়, মানে ওখানে রোধ কম, বাধা কম। ঠিক আছে, তো ম্যাঙ্গানিজ সেই জন্য এখানে ব্যবহার করা হয়। মানে এই হরিজন্টালি যে স্ট্রিপ গুলো ব্যবহার করা হয়েছে, এই লম্বভাবে যে স্ট্রিপ গুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাঙ্গানিজ, কারণ এর মধ্যে কোনো রোধ কাজ করবে না আমি ধরে নেব এই যন্ত্রে, সেই জন্য হলো এটা মুছলাম। এবার আর একটা জিনিস মাথায় রাখবি, এই পরিবাহী তারগুলোর মধ্যে যখন কারেন্ট সাপ্লাই করব, সেই কারেন্টটা যেন কমা বাড়া না করে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারেন্টটা যাতে মানে না বেড়ে যায় বা না কমে যায়, মানে কারেন্টটা কনস্ট্যান্ট কারেন্ট, একই প্রবাহ। যদি আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে চালু করি, 5 অ্যাম্পিয়ার কারেন্টই যেন যায় সব সময়। সেই জন্য দেখ আমি এ আর বি, মানে এই যে এস এর মতো যে তারগুলো আছে বাঁকানো, এই তারের দুটো প্রান্ত, একটা হচ্ছে এই প্রান্তটা, এটা আমি নাম দিলাম ধর ও, আর একটা প্রান্ত সেটা হচ্ছে এ। এই দুটো প্রান্তকে তো কারেন্ট দিতে গেলে ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। তো সরাসরি আমি ব্যাটারির সাথে যুক্ত করে দিলে পারতাম, কিন্তু এখানে কয়েকটা জিনিস ব্যবহার করা হয়েছে। কি দেখ, এই জিনিসটা এই প্রান্তটা প্রথমে যুক্ত করেছি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে, কিন্তু তার আগে একটা অ্যামিটার যন্ত্র লাগিয়েছি। কেন? কারণ অ্যামিটার যন্ত্রটা এই পজিটিভ প্রান্ত থেকে যখনই কারেন্ট আসছে তখন অ্যামিটার যন্ত্রের মধ্যে দিয়ে পাস করে আসছে, অর্থাৎ অ্যামিটার যন্ত্রটা আমার শো করাবে, দেখাবে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে। এটা কি করব, যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা আমি না বুঝবো বলেই তো আমি বুঝতে পারবো যেখানে কনস্ট্যান্ট কারেন্ট যাচ্ছে কিনা। ধর আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করলাম, সবসময় 5 অ্যাম্পিয়ার যেতে হবে। যদি কোনো সময় 6 অ্যাম্পিয়ার হয়ে যায় বা 4 অ্যাম্পিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সেই তখন আমার ব্যবস্থা কি করব, সেই জন্য এটা নেগেটিভ প্রান্তের সাথে সরাসরি ব্যাটারির সাথে যুক্ত করে দিতে পারতাম, কিন্তু এখানে একটা ঝামেলা করা হয়েছে। কি, এখানে এর সঙ্গে গিয়ে এখানে একটা এই যে রোধের মতো জিনিস আছে, রোধের মতো জিনিস উপরে একটা তীর চিহ্ন, এটা তো চাবি, বুঝতে পারছি এটা চাবি, এটা লাগিয়ে দিলে চাবি অন হয়ে গেল, আর এটা খুলে দিলে পোটেনশিওমিটার অফ হয়ে গেল। তার মানে এটা একটা চাবি সুইচের মতো কাজ করবে। তাহলে এইখানে এই সুইচের পাশ দিয়ে এই যে ওদের এখানে তীর চিহ্ন আছে, এইটার নাম হচ্ছে রিওস্ট্যাট। আমি আগেও তোদেরকে বলেছিলাম, এটাকে এই রোধটাকে এরকম কেটে দেয়, আর এই রিওস্ট্যাট কেটে দেওয়ার অর্থ হচ্ছে রোধটাকে ভ্যারি করতে পারবো। রিওস্ট্যাট দেখতে কেমন হয় দেখ, এরকম একটা সিলিন্ড্রিক্যাল টিউবের মতো হয়, আমি তোদেরকে দেখিয়েছিলাম এরকম টাইপের হয়। এই জিনিসটা এরকম করে সরিয়ে নড়িয়ে দৈর্ঘ্যটা চেঞ্জ করে এখানকার লেন্থটা চেঞ্জ করা হয়, দৈর্ঘ্যটা। আর লেন্থ চেঞ্জ হলে এখানকার রোধ চেঞ্জ হবে, অর্থাৎ রোধটাকে ভ্যারি করা হয়। তাহলে এই জায়গাটা তীর চিহ্নটা অ্যাকচুয়ালি সার্কিটে এরকম করে সরানো নাড়ানো যায়, মানে রিওস্ট্যাট লাগানো হয়েছে সেটা বোঝাচ্ছে। আর এই মানে রিওস্ট্যাট মানে এখানকার রোধ ভ্যারি করা যায়।
সেই জন্য রোধটা এখানে এভাবে কেটে দিচ্ছি। মনে রাখবে কোনো বর্তনীতে যখনই ধরো একটা ব্যাটারি আছে এরকম এভাবে কেটে দিয়েছে, যে কোনো বর্তনীতে যদি এভাবে কেটে দেওয়া থাকে তার মানে জানবে সেটা স্থির মান না, সেটা ভ্যারি করছে। তাহলে এরকম বললো 3 ভোল্টের একটা ব্যাটারি লাগে এরকম কেটে দিয়েছে, তার মানে এটা 3 ভোল্ট সবসময় সাপ্লাই করছে না, এটা কমা বাড়া করছে। যখনই কোনো বই বা কোনো কোশ্চেনের মধ্যে এরকম দেখবি কেটে দেওয়া, তার মানে সেটা স্থির মান না, সেটা ভ্যারি করছে। তাহলে তাহলে এটা কেন আমি রিওস্ট্যাট লাগালাম? দেখ এখানে আমি এখনই বললাম না যে এর মধ্যে কারেন্টটা যদি 5 অ্যাম্পিয়ারের জায়গায় 6 অ্যাম্পিয়ার হয়ে যায়, তো মানে বেশি হয়ে গেল। কারেন্ট বেশি হলে তো চলবে না, আমার কনস্ট্যান্ট কারেন্ট চাই, তো 5 অ্যাম্পিয়ারে যাই। তাহলে 6 অ্যাম্পিয়ার হলে কারেন্টের মান বেশি হয়ে গেছে, তাহলে আমাকে রোধ কি করতে হবে? বাড়াতে হবে, যাতে কারেন্টটা কমে যায়, রোধ বাড়াতে হবে। তো রোধ বাড়াবো এই রিওস্ট্যাটের সাহায্যে, সরিয়ে নড়িয়ে দেখবো অটোমেটিক গ্যালভানোমিটার আবার 5 অ্যাম্পিয়ার চলে এসেছে। আবার যখন এটা 4 অ্যাম্পিয়ার হয়ে যাবে, কমে যাবে, তখন এটাকে আবার বাড়াতে হবে। কারেন্ট বাড়াতে গেলে রোধটাকে আমি কি করবো? কমাবো। তো এইভাবে আমি এখানকার কারেন্টটা কনস্ট্যান্ট রাখার জন্য এই রিওস্ট্যাটটা রোধটা ভ্যারি করে করে আমি এখানকার কারেন্টটা কনস্ট্যান্ট রাখবো, যাতে এখানে কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ যায়। বুঝলি এগুলোর কাজটা? এবার আসি, কারেন্ট সাপ্লাই হয়ে গেল, এবার ভিতরে কি হয় আমি দেখি। দেখ কারেন্ট যখন এই পজিটিভ থেকে কারেন্ট আসছে, ঢুকলো স্ট্রিপের মধ্যে, ম্যাঙ্গানিজ স্ট্রিপের মধ্যে, কি হবে? এই পরিবাহী এখানটা স্কেলের উপরে একটা পরিবাহী তার আছে, হ্যাঁ, আর নিচে একটা ওই মিটার ব্রিজের মতো 100 সেন্টিমিটার একটা স্কেল আছে। এবার এই কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই গেল এই গেল এই 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 আবার গিয়ে মাইনাসে ঢুকলো, তার মানে পুরো সার্কিটটা কমপ্লিট হলো। এবার কি হবে? এখানে কি করব? আমার বের করতে হবে কি পোটেনশিওমিটারের যন্ত্রের সাহায্যে ইএমএফ ই আর আভ্যন্তরীণ রোধ, এই দুটো জিনিস বের করতে হবে আমাকে। তাহলে কি করব? এই যে এই প্রান্তের সাথে একটা অজানা ব্যাটারি যুক্ত করব, অজানা একটা ব্যাটারি যুক্ত করব, এবং এর সাথে একটা গ্যালভানোমিটার যন্ত্র যুক্ত করব, ওই যে হুইস্টন ব্রিজের মতো। এবং তার অপর প্রান্তটা আমি এই জকির সাহায্যে এই তারগুলো টাচ করাতে যাব, ধর টাচ করাতে ধর এই পয়েন্টে গিয়ে দেখলাম গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্য দেখালো, মানে নিষ্পন্দ অবস্থা সৃষ্টি করলো। তার মানে এই জায়গাটা দেখতো এই ব্যাটারির একটা ইএমএফ আছে, সেটা ধরে নিলাম E1, আমি জানি না সেই ইএমএফটা, ঠিক আছে? তাহলে বলতো এই ব্যাটারিটার জায়গায় যদি আর একটা ব্যাটারি আমি ইউজ করতাম, আর একটা কোর্স ইউজ করতাম, আর একটা ধর কোর্স ব্যবহার করেছি, তার ইএমএফটা ধর E2, তাহলে সেটার জন্য নিশ্চয়ই গ্যালভানোমিটারের জকি পয়েন্টটা নিশ্চয়ই ওই বিন্দুতে আর হবে না, নিষ্পন্দ বিন্দু পাবো না, কারণ এটা অন্য ব্যাটারি, অন্য ইএমএফ। তাহলে কি হবে? এটা ধরে নিলাম বি পয়েন্ট, আর এটা ধর আমি পেলাম এখানে সি পয়েন্টে। তাহলে এই বি পয়েন্টটার দৈর্ঘ্য কি করে পাবো বলতো? দেখ 100 সেন্টিমিটার গেল, আবার কারেন্ট ঘুরলো, ধর এটা ধর 70 সেমি, তাহলে কতটুকু গেল রে? তারের দৈর্ঘ্য কতটুকু গেল? কারেন্টটা দৈর্ঘ্য কতটুকু? 100 প্লাস এদিকে কতটুকু এলো? 30, কারণ 70 মানে ওদিক থেকে কতটা আসছে? 100 থেকে 30, তাহলে এদিকে পুরো তারটাই কারেন্ট গিয়েছে, এদিকে কতটা এসছে? 30, তাহলে 130 হচ্ছে বি পয়েন্টের দূরত্বটা কত? 130 দৈর্ঘ্য। যদি সি পয়েন্ট বলি, সিটা ধর আছে 80 তে, ধর আছে এটা, তাহলে কত থেকে ছেড়ে? 100 200 আর এদিকে 80, 280। তার মানে এই পয়েন্ট গুলো আমি দৈর্ঘ্য এমনিতে পেয়ে যাবো স্কেল দেখে, এটুকু আমরা বুঝে নিলাম। এবার ধর আমার এই প্রথমটার ক্ষেত্রে E1 ব্যাটারির ক্ষেত্রে দূরত্বটা ধরে নিলাম x1 দূরত্ব, ঠিক আছে? x1 দূরত্বে হয়েছে, মানে নিষ্পন্দ বিন্দু পেয়েছি। এখানে কত? এখানে 130, ওটা আমি ধরে নিলাম 130 না ধরে আমি x1 ধরছি। আর আরেকটা ব্যাটারির জন্য যেখানে নিষ্পন্দ পেয়েছি, তার এই যে পরিবাহী তারের দূরত্বটা, সেটা ধরে নিলাম x2 হলো। এবার এই জায়গাটা দেখতো, এই জায়গাটা ভালো করে বুঝবি, এই যে এ আর বি পয়েন্টের মধ্যে যদি বিভবের পার্থক্যটা অ্যাকচুয়ালি ভালো করে এই জায়গাটা দেখ, যে এই যে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে এ থেকে বি তে, এর মধ্যে দিয়ে কারেন্ট যদি শূন্য হয়, গ্যালভানোমিটারের কারেন্টটা শূন্য, তার মানে গ্যালভানোমিটারের কারেন্টটা শূন্য মানে কিন্তু এই দুই প্রান্তের বিভব মানে কিন্তু এই ব্যাটারির বিভব। কেন? দেখ আমি এখানে একটা সিম্পল সার্কিট আঁকি। ধর একটা পরিবাহী একটা বিন্দু থেকে এইভাবে গিয়ে ধর এই পয়েন্টে গেল, এ থেকে বি হলো, কারেন্টটা এইভাবে গেল, এইভাবে, এবং এদের মধ্যে এই এ আর বি
দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্যটা নিশ্চয় ভি এবি হলো। আরেকটা তার আমি এই পয়েন্ট থেকে নিয়েছি, আরেকটা কোষ নিয়েছি এবং সেখানে গ্যালভানোমিটার যুক্ত করে ওই পয়েন্টে গিয়েছে এবং আমি চেক করে দেখলাম গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্য দেখাচ্ছে, মানে এদিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, এদিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তার মানে কি এই এদিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না মানে কি অ্যাকচুয়ালি এই দুটো প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স সেটাই নিশ্চয়ই এটার ভোল্টেজ, কারণ এর জন্য আলাদা করে কোনো ভোল্টেজ যায়নি, নষ্ট হয়নি। এখানে এই কোষের যে বিভবটা আছে, এই যে এখানে যে ইএমএফটা বিভবটা আছে সেটাই নিশ্চয়ই এই দুই প্রান্তের বিভব সমান্তরালে বিভব সেম থাকে। তো তাহলে অ্যাকচুয়ালি এই এ আর বি পয়েন্টের মধ্যে দুভাবে যেতে পারে, একটা হচ্ছে এই তার বরাবর এইভাবে গেল, আর একটা যেতে পারে এইভাবে গিয়ে এই নিষ্পন্দ বিন্দু এইটা দিয়ে দিতে পারে। তার মানে অ্যাকচুয়ালি এই ইএমএফটা এই নিষ্পন্দ বিন্দুর যে ব্যাটারির বিভবটা সেটা অ্যাকচুয়ালি অন্য লাইন দিয়ে যে বিভবটা পাবো এ থেকে বি পরিবাহী তার বরাবর তার বিভবের সাথে সেম। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? ওহমের সূত্র থেকে কি লিখতে পারি? A to B from Ohm's law কি লিখতে পারি ওহমের সূত্র থেকে? A থেকে B পর্যন্ত পরিবাহী তারটার জন্য দেখ V সমান IR, তাই তো? তাহলে এখানে তো A আর B প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি V AB ধরি, এটাই নিশ্চয়ই E1, তাই তো? এটাই নিশ্চয়ই E1। তাহলে আমি E1 সমান লিখি এটা, আর V সমান আমরা জানি I into R। I কি এই যে I মানের কারেন্ট আমি পাঠিয়েছি এটা তো আমি জানি, অ্যামিটারের সাহায্যে দেখতে পাচ্ছি। তাহলে এই কারেন্টটা এটা ঢুকছে এর মধ্যে দিয়ে, এদিক তো ভাগ হচ্ছে না। তাহলে I into R, R মানে কি করে পাবো? R তো আমার সরাসরি এইটুকু তারের রোধ তো আমাকে দিয়ে দেয়নি, তা রোধ কি করে পাবো? R সমান রো ইন্টু এল বাই এ। তা রো ইন্টু এল, এল মানে কতটুকু দৈর্ঘ্য, এখানে x1 ধরে নিয়েছি আমি, x1 বাই এ। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো কিভাবে? স্ক্রু গেজের সাহায্যে মেপে আমি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে যাবো পাই আর স্কয়ার ফর্মুলা বসি। আর রো আমি জানি, এটা কপারের তার ব্যবহার করলে কপারের রোধাঙ্ক জানি। আচ্ছা এখানে দেখতো আমি দেখ এখান থেকে এখানে গেল আর এখান থেকে এখানে এলো, এইটুকু দৈর্ঘ্য মেপেছি, কিন্তু এইখান থেকে এখানে যাওয়ার দৈর্ঘ্যটা মেপেছি? ভাবিনি। কেন ভাবিনি? কারণ এইটুকুতে কোনো রোধ কাজ করছে না আমি ধরে নেব, ওই যে ম্যাঙ্গানিজ স্ট্রিপ লাগিয়েছি, সেই জন্য এখান থেকে এখানে আর এখান থেকে এখানে দৈর্ঘ্যটা মাপছি। তাহলে এটা গেল E1 এর জন্য। একইভাবে আদার্স আর একটা ব্যাটারি লাগিয়েছি E2, তার জন্য দেখ নিষ্পন্দ বিন্দু পেয়েছি সি পয়েন্টে, তো তার জন্য দৈর্ঘ্য যদি x2 হয় তাহলে ওটার জন্য ইএমএফটা কি লিখবো? E2 সমান BAC, A আর C পয়েন্টের মধ্যে। তাহলে কারেন্ট তো একই, I রো x2 দূরত্ব নিষ্পন্দ বিন্দু পেয়েছি এ হলো, এই দুটোকে ডিভাইডেড করে দে, E1 বাই E2 কর, কি হবে রে? যদি ডিভাইড করিস I রো এ সব কেটে যাবে, থাকলো কি x1 বাই x2। এবার এই জায়গাটা দেখতো, খুব ইন্টারেস্টিং জিনিস দেখ, এই জায়গাটা দেখতো তোর এই যে দুটো কোষ আমি যুক্ত করেছিলাম, একটা কোষ ধর আমার জানা নাই, E1টা ধর আমার জানা নাই, E1 যে তড়িৎচালক বল অজানা ব্যাটারি তার আমি কোষটা জানি না, আর একটা E2 যেটা আমার জানা আছে ব্যাটারিটা। তাহলে E2টা যদি আমার জানা থাকে, E1টা যদি আমার জানা না থাকে, তাহলে x1 আর x2 নিষ্পন্দ বিন্দু আমি টাচ করে করে দুটোর ক্ষেত্রে দেখে দেখে x1 x2 স্কেলের সাহায্যে পেয়ে গেছি, x1 x2 দূরত্বটা স্কেলের সাহায্যে পেয়ে গেছি দুটোর ব্যাটারির ক্ষেত্রে। তাহলে এই দুটোর মান পেয়ে গেছি, আর E1টা আমার জানা নাই, E2টা জানা আছে, তাহলে আমি যে কোনো একটা কোষ ইএমএফ বের করতে পারবো না? তো এই হচ্ছে ফর্মুলা, যে ওদের তড়িৎচালক বলগুলোর রেশিও অনুপাত দুটো ব্যাটারির ক্ষেত্রে তাদের নিষ্পন্দ বিন্দু রেশিওর সাথে সমান হয়। এবার যেটা পড়াবো, এই পোটেনশিওমিটারের সাহায্যে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করব, মানে এই আরটা ক্যালকুলেট করব। তো ধর এই একটা ব্যাটারি যুক্ত করেছি যার ইএমএফ ই, আর এর আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। আচ্ছা বলতো এর আভ্যন্তরীণ রোধ কখন কাজ করবে? এর মধ্যে তো কোনো তড়িৎ প্রবাহই হচ্ছে না, তাই না? হচ্ছে, কারণ নিষ্পন্দ অবস্থায় গ্যালভানোমিটার শূন্য। তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ করতে গেলে আমি আর একটা বাহ্যিক একটা বর্তনী যুক্ত করবো ধর, ঠিক আছে? তার আগে আমি একটা জিনিস বলে দিই যুক্ত করার আগে, ধর এই অবস্থায় যখন নিষ্পন্দ বিন্দু অবস্থায় আছে তখন দূরত্বটা পেলাম ধর x1 দূরত্ব, ঠিক আছে? তাহলে E1 যখন বিভব লাগালাম, যখন এই ব্যাটারির বিভবটা, এই কোষের বিভবটা তড়িৎচালক বলটা E1 নয় E ধরে নিচ্ছি E, তখন এর নিষ্পন্দ বিন্দুটা পেলাম কোথায়? x1 দূরত্বে। এবার কি করছি, এই ব্যাটারির সাথে অন্য একটা কানেকশন যুক্ত করেছে, অন্য একটা বর্তনী যুক্ত করেছি, এবং এই বর্তনীতে একটা রোধ লাগিয়েছি আর, ধর বাহ্যিক একটা রোধ লাগিয়েছি আর। তাহলে দেখতো
এই বর্তনীর মধ্যে তো এখন পজিটিভ দিকে নেগেটিভ দিকে কারেন্ট যাবে না, ওটাতে নাহলে গেল না, ঠিক আছে, নিষ্পন্দ বিন্দু পেলাম, কিন্তু এর মধ্যে তো কারেন্ট যাবে আরেকটা, এর মধ্যে কারেন্টটা ধরে নিলাম আই ড্যাশ, বুঝলি, এর মধ্যে কারেন্টটা ধরে নিলাম আই ড্যাশ। এবার দেখতো যখনই এর মধ্যে কারেন্ট আসছে তখনই কিন্তু এই ব্যাটারিটার এই বাহ্যিক বর্তনীতে তখন কিন্তু আর ইএমএফ কাজ করছে না। বাহ্যিক বর্তনীতে তখন কোন ভোল্টেজটা কাজ করছে? বাহ্যিক বিভব। তখন কিন্তু ভি কাজ করছে, ভি। এই জিনিসটাই বোঝার। যখন আমি এই বই বর্তনীটা এক্সটার্নাল সার্কিটটা জুড়ে দিইনি তখন কিন্তু এই কোষের ইএমএফটাই হচ্ছে ওর বিভব। তখন ওখানে আমি নিষ্পন্দ বিন্দু পাচ্ছিলাম x1 দূরত্বে, যখন ওটার সঙ্গে বাহ্যিক বর্তনী যুক্ত করে দিয়েছি তখন কিন্তু ইএমএফ আর কাজ, তখন বাহ্যিক বর্তনীতে কোন বিভবটা কাজ করছে? ভিটা। এটা টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, এটা বলছি। এই টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্সটার জন্য আমি আবার পুনরায় ওকে গ্যালভানোমিটারের সাহায্যে আবার আমি যদি নিষ্পন্দ বিন্দু চেক করি তাহলে দেখবো ওই বিন্দুতে আসবে না, আগের বিন্দুতে আসবে না। তখন দেখলাম x2 দূরত্বে এলো। তাহলে এই দেখ, ফার্স্ট টাইম যখন আমি কোনো সার্কিট জুড়ে দিইনি, যখন শুধু ব্যাটারি আছে, যখন এক্সটার্নাল কোনো সার্কিট ছিল না, তখন ওর অরিজিনাল ইএমএফটার জন্য দূরত্ব ছিল x1। আর যখন আমি সার্কিট জুড়ে দিলাম বাহ্যিক বর্তনীতে তখন বাহ্যিক বিভব ভি এর জন্য নিষ্পন্দ বিন্দু আমি x2 দূরত্বে পেলাম। তাহলে এই আগে যেটা আমি আভ্যন্তরীণ রোধ এই ইএমএফ নির্ণয় করার জন্য যে ফর্মুলাটা ইউজ করেছিলাম ওই সেম ফর্মুলা কিন্তু এখানে কাজে লাগবে। ওখানে E1/E2 সমান x1/x2 ছিল, এখানে এখানে E/V হবে। আগে ছিল E, এখন হয়েছে V। ওটার ক্ষেত্রে কি ছিল? আগে E1 ছিল আর অন্য ব্যাটারির ক্ষেত্রে E2 ছিল, আর এখানে E/V লিখবো। তাহলে এই ফর্মুলাটা আমি কি লিখবো এখানে? এই ফর্মুলাটা আমি এখানে কি লিখবো? যে E/V সমান হচ্ছে x1/x2। মানে E যখন ছিল তখন নিষ্পন্দ বিন্দু x1 দূরত্বে পেয়েছি, যখন V হলো তখন নিষ্পন্দ বিন্দু পেয়েছি x2 দূরত্বে। তাহলে আমি এখান থেকে সরাসরি লিখতে পারি যে E/V, মানে এটা মনে রাখবি তড়িৎচালক বলগুলোর অনুপাত আর তড়িৎচালক বলগুলোর জন্য যে নিষ্পন্দ বিন্দুগুলো পাচ্ছি তাদের অনুপাত সমান হয়। এই জিনিসটা মনে রাখবি, তাহলে হবে। তাহলে এটা আমি পেলাম। এবার আমার তো উদ্দেশ্য হচ্ছে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা, মানে এই কোষের মধ্যে যে আভ্যন্তরীণ রোধটা আছে। আমি এক্ষুনি দুটো লাইন লেখালাম যে ইএমএফ ইজ অলওয়েজ, মানে ইএমএফটা ক্যারি করে কার উপরে? এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো রেজিস্ট্যান্সের উপরেই কার্যকর হয়। আর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স ভিটা শুধুমাত্র এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। তাহলে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স ভি সমান আমি কি বলতে পারি? এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত আছে সার্কিটে? এই সার্কিটটাই, এই ব্যাটারিটাই আর। তাহলে আই ড্যাশ ইনটু আর, তাই তো? আই ড্যাশ ইনটু আর। আর যেটা ইএমএফ সেটা কার উপর কাজ করে? সেটা আই ড্যাশ ইনটু এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো রোধের জন্য। তো এক্সটার্নাল আর আর ইন্টারনাল হচ্ছে স্মল আর। বুঝলি সবাই? তাহলে এবার বসাতো আই ড্যাশ আর প্লাস আই ড্যাশ স্মল আর। আই ড্যাশ আর মানে কি? এক্সটার্নাল যে বিভবটা সেটা বসিয়ে দে। হলো? আচ্ছা, এই জায়গাটা একটু, এই জায়গাটা তুই কাজ কর, এই জায়গাটা আমি ভি বসাবো না। আচ্ছা, এখান থেকে বলতো আই ড্যাশ সমান কি লিখবো? V/R না? এখানে মানটা বসা। আই ড্যাশ কমন নে, আর প্লাস আর। আই ড্যাশের জায়গায় আমি কি লিখবো? V/R, আর প্লাস আর। হলো? এই আমার কি বের করতে হবে এটাতে? আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে, মানে স্মল আর। স্মল আরটাকে আলাদা কর। কি করবি রে বল? কি করবি? ER বাই ভি, আর ওদিকে থাকছে আর প্লাস স্মল আর। স্মল আর সমান কি লিখবো? ER বাই ভি মাইনাস আর। আচ্ছা, এখান থেকে আর যদি কমন নিয়ে নিই এটা হবে না? এটা হবে তো? বলতো E/V এর মান আমি আগে থেকেই আমি প্র্যাকটিক্যাল করে পেয়ে গেছি। E/V মানে হচ্ছে ওদের নিষ্পন্দ বিন্দুর জন্য যে দূরত্ব তাদের অনুপাত x1/x2। তাহলে বসিয়ে দে। তাহলে স্মল আর সমান কি পেলাম? আর ইনটু E/V মানে হচ্ছে x1/x2 মাইনাস 1। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, প্রচুর অঙ্ক আসে এখান থেকে। অভ্যন্তরীণ রোধের ফর্মুলাটা কি পেলাম? দেখ, এখানে কোনো অজানা জিনিস আছে কি দেখতো। আমাকে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে, মানে
এক্সটার্নাল রোধ যেটা আমি প্র্যাকটিক্যাল করতে গিয়ে লাগিয়েছি সেটা তো আমি লাগিয়েছি, আমি তো জানি কত রোধ লাগিয়েছি। আর x1 x2 যেটা আমি দৈর্ঘ্য মেপে পেয়ে গেছি দূরত্বটা x1 x2 নিষ্পন্দ অবস্থা, আর 1 তো 1, তো ফর্মুলায় বসালে আমি কিন্তু অভ্যন্তরীণ রোধ নির্ণয় করবো। যে কোনো একটা পুরোনো যুগের ব্যাটারি যদি আমাকে দিয়ে দেয় তাহলে তার আমি ইএমএফ ও নির্ণয় করতে পারবো, তার আমি অভ্যন্তরীণ রোধও নির্ণয় করতে পারবো। তাহলে একটা কত সুন্দর জিনিস বলতো, একটা ব্যাটারি যার ইন্টারনালি ভিতরে কতটা বাধা কাজ করছে, রোধ কাজ করছে, সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না যদি পোটেনশিওমিটার যন্ত্র না থাকতো। পোটেনশিওমিটার যন্ত্রের সাথে কিন্তু ওর ভিতরে কতটা বাধা রোধ কাজ করছে সেটা আমি সুন্দর করে পেয়ে যাবো। এই হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্র, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে নিউমেরিক্যাল অঙ্কগুলো আমি পরের দিন করাবো, ঠিক আছে? এখান থেকে কিন্তু অঙ্ক থাকে, তোদের বোর্ড এক্সামও থাকে। থাকলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ালাম আজকে। পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও, তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে খুব কোশ্চেন থাকে, আবার বোর্ড এক্সামে তো থাকবেই। তাই তোরা ভালো করে ভিডিওটা দেখ, যদি না বুঝতে পারিস পুনরায় আবার ভিডিওটা দেখ, তাও না বুঝতে পারলে কোন জায়গাটা বুঝতে পারছিস না আমাকে কমেন্ট কর, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো বা নতুন কোনো ভিডিওর সাহায্যে ওগুলো বুঝিয়ে দেবো। আচ্ছা চল, ভালো থাকিস, আজকে এই পর্যন্ত থাক।